দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য কোনি অংশের সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সামনেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা। এই পরীক্ষাতে কোনি অংশ থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, যাদের পরীক্ষা হয়ে গেছে তোমরাও ভিডিওটা দেখো। এই ভিডিওতে প্রশ্ন, তার উত্তর কোন জায়গা থেকে লিখবে সেই সূত্র সবকিছু আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলি শুধুমাত্র সেকেন্ড সামেটিভ নয়, টেস্ট পরীক্ষা, চূড়ান্ত মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা, সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি সিলেবাসের দিকে তাকাই, সপ্তম, অষ্টম, নবম, দশম এই চারটি পরিচ্ছেদ তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাসে রয়েছে অধিকাংশ স্কুলেই। তো এই চারটে পরিচ্ছেদ থেকে কি কি প্রশ্ন পড়তে হবে, যা পড়লে তুমি কমন পাবেই আজকের এই ভিডিওতে, সেগুলো আমি তোমাদের একে একে বলবো। আমার একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা এটা জেনে আনন্দিত হবে, যা যা নিয়ে তোমাদের ভয়, পথের দাবি, অভিষেক, প্রলয় উল্লাস, সিরাজদৌলা নাটক, শুধু একটাই নয়, তোমাদের বাংলা পাঠ্য বইয়ে যত গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ আছে সব আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এবার শুরু করব প্রশ্ন এবং আলোচনা। প্রথমেই সপ্তম পরিচ্ছেদ। এখান থেকে তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই যে লাইনটা, এটার ব্যাখ্যা, কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে, খুব ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে তোমরা দেখতে পারো সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। তো এই যে সাঁতারু কেন সেনাপতির থেকে বড়, ক্ষিতীশের এই মন্তব্যের কারণ। এছাড়াও আরো দুটো ছোট ছোট অংশ আছে। ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত, ট্যালেন্ট ঈশ্বরের দান, ক্ষিতীশ সিংহ কেন এই কথা বলেছিল, কিংবা মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, এই উক্তির কারণ কি। এই যে চারটে প্রশ্ন বললাম, এই চারটে সপ্তম পরিচ্ছেদ থেকে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। প্রথম প্রশ্ন, যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে বলেছে? অমিয়া বলেছে। কেন বলেছে একটু সংক্ষেপে মনে করিয়ে দিই। অমিয়া আর বেলা ক্ষিতীশের শাসনে আর কি অতিষ্ঠ হয়ে, বা তাদের ক্ষিতীশের শাসন ভালো লাগেনি বলে তারা জুপিটার ছেড়ে অ্যাপেলোতে এসেছে। সেই অ্যাপেলোতেই ক্ষিতীশ তার শিষ্যা কোনিকে প্র্যাকটিস করাচ্ছে। এই দৃশ্য দেখে বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়া তার অহমিকা, তার অহংকার প্রকাশ করে বলছে, ই মা, এ তো হাতের টানই ঠিক হয়নি, এই মেয়ে কম্পিটিশনে পড়লে আমার পা ধোয়া জল খাবে। আসলে এই উক্তির মধ্যে দিয়ে অমিয়ার অহংকার, প্রতিহিংসা, এটা যেমন প্রমাণিত হয়েছে, তেমনি একজন খেলোয়াড়ের ধর্ম হলো অপরজনকে, অপর প্রতিযোগীকে সম্মান করা। সে কোনিকে সম্মান তো করেইনি, উল্টে চূড়ান্ত অসম্মান করে এই মন্তব্য বলেছে, যেটা তার অখেলোয়াড়ি মানসিকতাকেও আর কি প্রমাণ করে। আর একটা আলোচনা করে দিই এখান থেকে, যে সাঁতারু অনেক বড় সেনাপতির চেয়ে। ক্ষিতীশ কেন এটা বলেছেন? সাঁতারু এবং সেনাপতি দুজনই কিন্তু হিরো। দেখো, সেনাপতিরা আমাদের দেশকে শত্রুর হাত থেকে জেতায়, অন্যদিকে খেলোয়াড়রা বিদেশে গিয়ে খেলার মাধ্যমে তাদের পরাস্ত করে মেডেল আনে। দুজনই আমাদের কাছে হিরো। কিন্তু একটা উদাহরণ দিয়ে বলি, এই যে কিছুদিন আগে আমাদের সঙ্গে প্রতিবেশী দেশের একটা যুদ্ধ হলো, তাতে আমাদের দুজন ঘরের সন্তান, দুজন দিদি বা দুজন বোন বীর বিক্রমে লড়াই করে সেই বিদেশি শক্তিকে উপযুক্ত শিক্ষা দিয়ে এলো। তো আমাদের কাছে সেই দুজন নিঃসন্দেহে হিরো, বা তারা আমাদের সেনাপতি। তারা যুদ্ধ করে অপারেশন সিঁদুর করিয়ে আমাদের জিতিয়ে আনন্দ এনে দিয়েছে। আমাদের দেশের প্রত্যেকে তাদের সম্মান করছি। কিন্তু অন্য দেশ বা শত্রু দেশ কি তাদের সম্মান করছে? না। তারা আমাদের দেশের সেনাপতি, আমরা তাদের জন্য গর্বিত, কিন্তু অন্য দেশের লোকজন কিন্তু গর্বিত নয়। অন্যদিকে খেলোয়াড়দের দেখো, বিরাট কোহলি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাংলাদেশও তাকে ভালোবাসে, পাকিস্তানও ভালোবাসে, ওয়ার্ল্ডের সব দেশ ভালোবাসে। তাহলে দেখা গেল সাঁতারু এবং সেনাপতি উভয়ই হিরো, কিন্তু
সাঁতারু অর্থাৎ যে সাঁতার কাটে বা একজন ক্রীড়াবিদ সে সেনাপতির থেকে বড়। ব্যাপারটা বোঝাতে পারলাম? কেমন লাগছে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এটা অবশ্যই লিখবে, অভিষেক কবিতা, প্রলয়োল্লাস, তারপর সিরাজদৌলা নাটক, এগুলো যে আমি পড়িয়েছি সেটার ভিডিও কি তুমি দেখেছো? কেমন লেগেছে? পথের দাবি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যারা দেখোনি সেটা কিন্তু দেখে নিও। অষ্টম পরিচ্ছেদ থেকে মাত্র দুটো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, এই দুটো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। প্রথম, একবার মাধ্যমিকেও এসছে, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে কখন এই কথা বলেছে, তারপর খিদ্দা তাদের কিভাবে সাহায্য করেছিল। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বিষ্ণুধরকে যখন ক্ষিতীশ জানাচ্ছে আপনি আমার বউয়ের টাকা যদি ফেরত না দেন আমি আপনার হয়ে বক্তৃতা লিখে দেব না, বিষ্ণুধর তখন চূর্ণ বিচূর্ণ, অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, এই রকম একটি উক্তি করে বসে বিষ্ণু। এই অংশ থেকে একটা প্রশ্ন হতে পারে, অর্থাৎ বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ কেন? একই উত্তর হবে, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। একটু ব্যাখ্যা করে দিই। প্রথম হচ্ছে, কনির দাদা কমল মারা গেছে, ক্ষিতীশ জানে না। ক্ষিতীশ কনিদের বাড়িতে গিয়ে চিৎকার করছে, এই তোর দ্বারা ফাঁকিবাজ মেয়ে, তোর দ্বারা কিছু হবে না, কেন সাঁতার কাটতে যাসনি, আমি তোর দাদার কাছে নালিশ করব। একজন তখন এসে জানায় যে কি আপনি কেমন লোক, ওর দাদা মুখে রক্ত উঠে মারা গেল আর আপনি মেয়েটাকে বকছেন। ঠিক সেই সময় ঘর থেকে বিধ্বস্ত, অত্যন্ত দুঃখী, অত্যন্ত চিন্তাগ্রস্ত অবস্থায় মুখ ভার করে বেরিয়ে আসে কনি, ক্ষিতীশের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, এবার আমরা খাবো কি? এই উক্তির মধ্যে দিয়ে কনির ভবিষ্যৎ ভাবনা, বলা ভালো ভবিষ্যৎকে নিয়ে যে অনিশ্চয়তা, যে আমরা আগামীতে চলবো কি করে, আমাদের সংসারে একমাত্র উপার্জন করতো আমার দাদা, এখন আমরা কি করে চলবো, এই ভাবনাটা ফুটে ওঠে। ক্ষিতীশ কিভাবে সাহায্য করে? প্রথমত কনির খাওয়া পড়ার দায়িত্ব নেয়, কনিকে 40 টাকার আর কি একটা চাকরি নিজের স্ত্রীর দোকানে জোগাড় করে দেয়, অর্থাৎ প্রজাপতিতে। এবং নাম্বার 3, ছাঁট কাপড় অর্থাৎ কুচো কাপড় কনির মাকে এনে দেয়, সেগুলোকে এক সাইজ করে কেটে দেওয়ার জন্য, যেগুলো তারা লন্ড্রিতে দিয়ে আসতো। এই যে অংশটা, এটাকে তোমাকে সুন্দরভাবে আলোচনা করতে হবে। আর দ্বিতীয় অংশ, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ বা গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। ক্ষিতীশের স্ত্রী লীলাবতী একটা বড় দোকান ঘর ভাড়া নিতে চাইছিলেন, সেজন্য তিনি হাতিবাগানের কাছে একটা দোকান পান এবং সেই দোকানের যিনি মালিক তাকে 5,000 টাকা সেলামি দিতে আসেন। সেই মালিকটি আর কেউ নয়, বিষ্ণুধর। ক্ষিতীশ গোটা বিষয়টি জানার পর বিষ্ণুধরকে জানায়, আমার স্ত্রীর টাকা আপনাকে ফেরত দিতে হবে, নচেত আমি আপনার হয়ে কোনো মতে আর বক্তৃতা লিখে দেব না। অন্যদিকে বিষ্ণুধর কিন্তু ক্ষিতীশের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল, কারণ বিষ্ণুধর যার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে তিনি খেলাধুলোর লাইনের সঙ্গে যুক্ত, তাই বিষ্ণুধরও খেলাধুলোর লাইনেই বক্তব্য রাখবেন। আর কি তাকে টক্কর দিতে গেলে তিনিও ক্রীড়াবিদদের হাতে রাখতে চাইছেন। এই কাজে ক্ষিতীশ বিষ্ণুকে সাহায্য করছিল, একই সঙ্গে ক্ষিতীশ বিষ্ণুকে নানা পরামর্শ দিত। তাই বিষ্ণুধর বলে উঠল, আপনি যদি এখন আমার কাছ থেকে সরে যান, আমি অনেক দূর গাছে উঠে গেছি, আপনার ভরসায় আমি অনেক দূর এগিয়ে গেছি, এখন আপনি আমার পেছন থেকে সরে গেলে আমি আর নামতে পারবো না। অর্থাৎ বিষ্ণুধর ক্ষিতীশের প্রতি কতটা অনুগত, এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু সেটাই প্রকটিত হয়েছে। এর সঙ্গে তোমাকে আরেকটু যোগ করে দিতে হবে যে ক্ষিতীশ আরো শর্ত যোগ করে, আমার স্ত্রীর টাকা ফেরত দিন, সঙ্গে আরো 2000 টাকা দিন, আপনাকে ক্লাবের প্রেসিডেন্ট করে দেব, সঙ্গে একটা আর কি সাঁতারের একটা কস্টিউম দিতে হবে। এই রকম যে অংশটা আছে এটা কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। কেমন লাগছে এই সংক্ষিপ্ত আলোচনা এবং সাজেশন আমাকে কমেন্টে লিখে জানিও। নবম অধ্যায় থেকেও দুটো অংশ তোমাকে পড়তে হবে। এই দুটো ঘুরিয়ে ফিরে অনেক লাইন তুলে অনেক রকম প্রশ্ন হতে পারে, কিন্তু উত্তর মূলত দুটো হবে। এক, ক্ষিতীশ কেমনভাবে কনিকে কঠোর পরিশ্রম করিয়ে ট্রেনিং করাতো, আর 2, তারা চিড়িয়াখানায় গিয়ে কি ঘটিয়েছিল। এই দুটো অংশ। তো কেমন প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক, কোন প্রসঙ্গে উক্তি? বা সরাসরি দিতে পারে, ক্ষিতীশ কনির জন্য কেমন
কঠোর সাঁতারের ব্যবস্থা করেছিল তা লেখো। বা খিদ্দা আমায় এবেলা ছেড়ে দাও, কোনি কেন এই কথা বলেছিল, ক্ষিতীশ লগা নিয়ে তেড়ে যেত, কোনিকে কি কি বলতো, কেমনভাবে সাঁতার প্র্যাকটিস করাতো, সবাই চলে যেত তবু তারা সাঁতার অব্যাহত রাখতো। এই অংশটা তোমাকে গুছিয়ে লিখতে হবে। আর চিড়িয়াখানার ঘটনা কি হলো সেখানে গিয়ে, লাইনটা কেমন দিতে পারে যে ওটাকে বুকের মধ্যে পুষে রাখুক, বা আসল সময় উত্তেজিত হয়ে বোমার মতো ফাটিয়ে দেবে, এই রকম কিছু একটা লাইন তোমাদের কিন্তু দেওয়া হতে পারে। এটাকে বুকের মধ্যে পুষে রাখুক, এটাকে উত্তেজিত করে আসল সময় বোমার মতো ফাটিয়ে দেবে, কিংবা কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, এই রকম লাইন দিতে পারে। কি ঘটেছিল, ক্ষিতীশ আর কোনি চিড়িয়াখানাতে কুমির টুমির দেখতে গেছে। তারা বাড়ি থেকে টিফিন নিয়ে গেছে, খেয়েছে, কিন্তু জল নিতে ভুলে গেছে। কি করবে, কোনি বলল দেখো দেখো ওইখানে খিদ্দা কিছু স্টুডেন্টরা জটলা বেঁধে রয়েছে, ছাত্রীরা, ওদের কাছে জলের ড্রাম আছে, আমি চেয়ে নিয়ে আসি। কোনি জল চাইতে গেলে একজন ম্যাডাম দূর দূর করে কোনিকে তাড়িয়ে দেয়। কোনির মনে হয় সে গরিব বলে বড় লোকরা তাকে ঘৃণা করছে। এমন সময় হঠাৎ 2 গ্লাস জল নিয়ে চলে আসে হিয়া। হিয়া কোনিকে আর ক্ষিতীশের উদ্দেশ্যে 2 গ্লাস জল আনে এবং ম্যাডামের ব্যবহারের জন্য ক্ষমা চায়। কিন্তু তৎক্ষণাৎ কোনি রেগে গিয়ে একটা গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। ক্ষিতীশ ভাবে কোনিকে বকবে, কিন্তু ক্ষিতীশ বকলো না। ক্ষিতীশ ভাবলো এই হিয়াই হবে কোনির আগামী প্রতিদ্বন্দ্বী, এর সঙ্গেই কোনি সাঁতারের আর কি প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। তাই আজকে যদি এই দুজনের মধ্যে মিল ঘটে যায়, বন্ধুত্ব হয়ে যায়, তাহলে কোনির এই রাগটা, এই ক্রোধটা অনেকটা ভোঁতা হয়ে যাবে। ক্ষিতীশ তাই ভাবলো না, এটাও বুকের মধ্যে পুষে রাখুক, ওর মনে যে এই মেয়েটি সম্পর্কে যে আক্রোশ সেটা বুকের মধ্যে পোষা থাক। যখন খেলার মাঠে এরা দুইজন একসঙ্গে অবতীর্ণ হবে, এই আক্রোশটাকে কোনি কাজে লাগাতে পারবে। এটাই কিন্তু তোমাকে লিখতে হবে। 10ম অধ্যায় থেকেও যথারীতি 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তোর আসল লজ্জা জলে গর্বও জলে, কেন এই উক্তি? আর দ্বিতীয়টি, একদিন মানুষ সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে, ওই জায়গা থেকে কেন ক্ষিতীশ এই কথা বলেছেন। তো আমি প্রথম উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। কোনি ক্ষিতীশদের যে ব্লাউজের দোকান প্রজাপতি, সেখানে 5 ফরমাস খাটার কাজ করে, যেমন শাটারটা তুলে দেয়, ঘর ঝাড় দেয়, এই রকম। একদিন বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়া, সেই মেয়েটি যে বলেছে এ তো আমার পা ধোয়া জল খাবে, সে ওই ব্লাউজের দোকানে গিয়ে সেখানে কোনিকে 5 ফরমাস খাটতে দেখে বলে ও তুই এখানে ঝির কাজ করিস। এই কথাটা কোনির আত্মসম্মানে লাগে। সে ক্ষিতীশকে দুঃখ করে বলে জানো কিদ্দা, আমাকে এরম এরম বলেছে, আমার যদি হাতের লেখা ভালো হতো আমি তাও মাপ লেখার কাজটা করতে পারতাম, এইরকম বলছে। তখন ক্ষিতীশ একজন খেলোয়াড়ের জীবনের যেটা চরম সত্যি সেটা কোনিকে জানায়, যে একজন খেলোয়াড়ের কাছে ব্যক্তিগত বা বিত্তগত লজ্জা বা প্রাপ্তির কিছু নেই। বিষয়টা ভেঙে বলি, ব্যক্তিগত মানে পার্সোনাল, আর বিত্তগত মানে ফাইন্যান্সিয়াল, টাকা পয়সার দিক থেকে। ব্যক্তিগতভাবে কে কি বলল এটা খেলোয়াড়ের জীবনে যায় আসে না, আর বিত্তগতভাবে তার টাকা আছে না নেই এটাও খেলোয়াড়ের কাছে লজ্জা বা গর্বের বিষয় নয়। একজন খেলোয়াড়ের কাছে লজ্জা এবং গর্বের বিষয় হলো তার ক্রীড়া ক্ষেত্র, তার ক্রীড়াঙ্গন যেখানে সে খেলবে। কোনি যেহেতু সাঁতারু, তাই খিদ্দা বলছে একজন সাঁতারুর লজ্জা হচ্ছে সে জলে নেমে হারলে, আর আনন্দ হচ্ছে সে যদি জলে নেমে যেতে। অর্থাৎ গর্বও জল, লজ্জাও জল, কে কি বললো এগুলো গায়ে মাখার কোনো দরকার নেই। এই হচ্ছে এই উত্তরটার একটা সংক্ষিপ্ত সংস্করণ। কেমন লাগলো আমার পড়ানো এবং সাজেশন আমাকে বলো। প্রশ্নগুলো তোমার রেডি কিনা, তোমাদের স্কুলে বলেছে কিনা সেটাও আমায় জানিও। আর একটা বিষয়, যেহেতু সেকেন্ড সামেটিভের প্রশ্ন স্কুল করে, অনেক স্কুল একটু চেনা ছকের বাইরে গিয়ে একটু কঠিন প্রশ্ন, একটু অন্য ধরনের প্রশ্ন করে। এক্ষেত্রে আমার পরামর্শ এই প্রশ্নের বাইরেও ক্লাস টিচার যদি ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন করিয়ে থাকেন সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আর মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিকে শানিত করতে, আরো দুর্দান্ত করতে অবশ্যই সংগ্রহ করো আমার লেখা মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন 2026-এর বই, আপ টু ডেট করা বই, হাই মাদ্রাসা, স্কুল এবং আলিম 3টে পরীক্ষার জন্য। অর্থাৎ যারা স্কুলে পড়ছো মাধ্যমিক দেবে, যারা হাই মাদ্রাসায় পড়ছো হাই মাদ্রাসার পরীক্ষা দেবে, এবং যারা আলিমে পড়ছো আলিমের পরীক্ষা দেবে, সবার জন্য এই একটা বই কিন্তু যথেষ্ট। আজ তবে চলি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।